হিমালয়ের বুক চিরে ওঠে এক রহস্যময় শৃঙ্গ সান্দাকফু। দিনে যতটা শান্ত, রাতে ততটাই ভয়ানক। কুয়াশায় ঢাকা সেই পাহাড় বহু বছর ধরে হারিয়ে গেছে অগণিত পথিক। অনেকে নাকি ফেরেনি, আর যারা ফিরেছে তারা নাকি আগের মতো মানুষ ছিল না। স্থানীয়দের ভাষায় সান্দাকফু মানে মৃতদের পাহাড়, কারণ ওখানে নাকি এখনো হাঁটে সেই সব আত্মারা যাদের শরীর বহু আগেই হিমে গলে মাটির নিচে হারিয়ে গেছে। আজ আমরা শুনবো এমন এক বাস্তব অভিজ্ঞতার গল্প, এক যুবক, এক রাত, আর সেই ভয়ঙ্কর ডাক যেটা শোনা মানেই তুমি শেষ। 2022 সালের নভেম্বর মাস। দার্জিলিং এর ট্যুর গাইড শুভমের ফোন আসে এক পর্যটক দলের কাছ থেকে। সান্দাকফু ট্রেকে গাইড লাগবে। কাজের প্রয়োজনে ও রাজি হয়, কিন্তু স্থানীয় এক বৃদ্ধ শেরপা তখন হুঁশিয়ারি দেয়, বাবা, পূর্ণিমার রাতে ও পথে যেও না, সান্দাকফু কখনো ঘুমায় না। শুভম কথাটা শুনে হেসে উড়িয়ে দেয়। পাহাড়ে বহুবার উঠেছে, ওর কাছে ওসব কিছু কুসংস্কার মনে হয়, কিন্তু ও জানতো না এই ভয়ঙ্কর সফরটা হবে ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। 4 জন পর্যটক, 1 জন গাইড, সব মিলিয়ে 5 জন রওনা দিল সেই সকালে। পথ শান্ত, বাতাস ঠান্ডা, কিন্তু দুপুরের পর থেকেই হঠাৎ আকাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। টিমের একজন, রিতেশ, বলে উঠল, মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। শুভম হেসে বলে, ওটা তোমার ছায়া। কিন্তু ওর নিজেরও মনে হচ্ছিল পেছনে কারোর হালকা পদশব্দ শুনতে পাচ্ছে, যদিও পিছন ফিরে তাকালে কেউ নেই। উড়িয়ে সন্ধ্যা নামতেই চারদিকের রং বদলে গেল। পাহাড়ে হঠাৎ যেন অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো। দূরে কোনো পাখির ডাক নেই, বাতাসও যেন থেমে গেছে। হঠাৎ শুভমের টর্চের আলোয় দেখা গেল রাস্তায় ছড়ানো কিছু মানুষের পদচিহ্ন, কিন্তু সেটা কাদা নয়, বরং হালকা বরফে ঢাকা জায়গায় এমনভাবে ছাপ পড়েছিল যেন কেউ খালি পায়ে হেঁটেছে। রিতেশ ভয়ে কেঁপে উঠে বলল, এটা তো আমাদের কারো নয়। শুভম কাছে গিয়ে দেখল পদচিহ্নগুলো শেষ হয়ে গিয়ে মিলিয়ে গেছে ঠিক এক গভীর গিরিখাদের পাশে, যেন কেউ হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। রাত নামতেই তারা পৌঁছলো এক পুরনো কাঠের কুটিরে, যেটা ট্রেকারদের রাত্রি যাপনের জন্য ব্যবহার হয়। দরজায় মরচে ধরা তালা, কিন্তু কেউ আগে থেকেই সেই তালা ভেঙে রেখেছিল। ভেতরে প্রবেশ করতেই এক ঠান্ডা গন্ধ এসে লাগলো নাকে। পুরনো কাঠ, ধোয়া আর কিছু একটা পোড়া গন্ধ, কিন্তু কি ছিল তারা বুঝতে পারল না। টর্চের আলোয় দেখা গেল দেয়ালের কোণে লেখা কয়েকটা শব্দ, ডোন্ট স্টে আফটার মিডনাইট। শুভম সেটা দেখে হেসে বলল, কেউ বোধহয় মজা করেছে। কিন্তু রিতেশ হালকা কাপা গলায় বলল, ওটা দেখেছ? নিচে শুকনো রক্তের দাগ। ঠিক তখনই বাইরে থেকে এলো এক ফিসফিসানি, কোনো এক নারী কণ্ঠ যেন পাহাড়ের দিক থেকে ডেকে উঠল, শুভম, ফিরে যা। রাত তখন প্রায় 11টা। বাইরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে, কুটিরের জানলাগুলো বরফে ঢেকে গেছে। সবাই চুপচাপ বসেছিল আগুনের পাশে, কিন্তু শুভমের মনে হচ্ছিল কেউ যেন বাইরে হাঁটছে। পায়ের তলায় বরফ চূর্ণ হওয়ার সেই খচখচ শব্দটা একবার, দুবার, তারপর স্পষ্ট শোনা গেল দরজার একদম কাছে। শুভম ধীরে ধীরে টর্চটা ঘুরিয়ে দরজার দিকে ফেলতেই দেখা গেল দরজার ফাঁক দিয়ে কারোর ছায়া যেন সরে গেল, কিন্তু বাইরে তো কেউ নেই। রিতেশ ভয়ে দরজা খুলে বাইরে তাকালো। কুয়াশা এমন ঘন যে 1 হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা মুখ ভেসে উঠল, ফ্যাকাশে, নিথর, চোখ দুটি যেন বরফে জমে আছে। সে কোনো শব্দ না করে শুধু ঠোঁট নড়ালো, ফিরে যা। রিতেশ চিৎকার করে ভেতরে দৌড়ে এলো, কিন্তু অন্যরা যখন বাইরে তাকালো ওখানে কিছুই নেই, শুধু বরফে জমে থাকা নতুন কিছু পায়ের ছাপ, যা তাদের কুটিরের দিকে আসছে। মিনিট 20 মধ্যে কুয়াশা আরো ঘন হয়ে গেল। বাতাস যেন কেমন একটা নিশ্চুপ হয়ে গেল। আগুন নিজে থেকে নিভে গেল, আর কুটিরের ভেতর নেমে এলো এক ভয়ানক ঠান্ডা হাওয়া। শুভম টর্চ জ্বালাতেই আলোটা এক মুহূর্তের জন্য দেওয়ালে পড়ল এবং সবাই একসাথে শিউরে উঠল।
দেয়ালে নতুন লেখা ফুটে উঠেছে রক্তলাল অক্ষরে, তোমরা এখনো চলে যাওনি। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল, আর বাইরের কুয়াশার ভেতর থেকে শোনা গেল অসংখ্য মানুষের গলা। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ নাম ধরে ডাকছে, আর সবশেষে স্পষ্ট শোনা গেল সেই একই কণ্ঠ, শুভম। হঠাৎ শব্দ হতে লাগলো, কিন্তু বাইরে কোনো দরজার কড়া, কোনো পাথর বা কণ্ঠকারক নেই, কেবল এক গভীর শূন্য কুয়াশা, আর তার মধ্যে থেকে ধীরে ধীরে জেগে ওঠা ছায়ারা। ছায়াগুলো যেন মানুষ, চোখ ছিল না, শুধু অন্ধকারে ঝিমঝিম করা মুখ। তারা এক পাশে সরতে শুরু করলো, কুটিরের চারপাশে বিশৃঙ্খল ছন্দে ঘিরে নিল। প্রতিটা ছায়া আশেপাশে থাকা সব শরীরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। কেউ কাঁদছিল, কেউ হাহাকার করছিল, কেউ হেসে উঠছিল, এমনভাবে যেন ওই হাসিটাই শুনে কেউ পঙ্গুত্ব পেত। শুভম মুখ চেপে বলল, এগুলো কি? কারোর কোনো উত্তর ছিল না, কিন্তু কুটিরের দেয়ালে ছায়ার ঘর্ষণে আওয়াজ যেন ঘরের ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। এক এক করে তাদের সবার নাম বলে চলেছে। রিতেশ তার ফোনটা অন করতেই ব্যাটারি ছিল তাতে একেবারেই শূন্য। মোবাইলের স্ক্রিনে পরিবারের ফটোগুলো হেলছে, আর সেই ফটোগুলোতে হঠাৎ করে অচেনা কাউকে এসে বসতে দেখা গেল, যেন ফোনটা নিজেই কিছু দেখাচ্ছে। রহস্যময় গলা আবারও বলল, এখনো ফিরছো না কেন? তুমি এখানে থাকলে তারা তো এখানে আসতে পারছে না। নিজেকে বাঁচানোর জন্য ছুটতে চেষ্টা করলো, কিন্তু প্রতিটি পদক্ষেপ সে অনুভব করলো যেন মাটি তাকে আটকে ধরছে। যখন সে ফিরে তাকালো, রিতেশ আর অন্যরা স্থান বদলে গেছে, তারা নেই। কেবল কুটিরের ভেতরে কিছু ছেঁড়া কাপড়, ছিমছাম টর্চের আলো, আর দেয়ালে অদ্ভুত লেখাগুলো। বারবার সে তাদের নাম ডাকলো, কিন্তু কেউ উত্তর দিল না। তাদের কণ্ঠ যেন হয়তো কুয়াশার ভেতরেই লুকানো। তখনই বাইরে থেকে এক বিরামহীন সুর শোনা গেল, এক প্রাচীন বাঁশির মতো, যে সুর শুনলে হঠাৎ করে তোমার অস্তিত্বের সব কোণ কেঁপে ওঠে। আর সেই সুরের শেষে একটা কণ্ঠ বলল, তোকে তো এখানেই থেকে যেতে হবে। শুভম জানতো, যদি এখান থেকে এখনই না পালায় তবে পাহাড় ওকে গিলে নেবে। কুয়াশা তখন এমন ঘন যে চোখের সামনে হাতটাও দেখা যাচ্ছে না, কিন্তু বুকের ভেতর থেকে একটা কণ্ঠ ফিসফিস করে উঠল, উত্তরে দৌড়াও, আলোটা দেখছো? সত্যি দূরে কোথাও মৃদু একটা আলোর রেখা দেখা যাচ্ছিল, যেন কোনো ট্রেকারের ল্যাম্প। শুভম দৌড়াতে শুরু করলো, বরফে ঢেকে যাওয়া পথে। পায়ের নিচের বরফ ভেঙে রক্তাক্ত হচ্ছিল পা। পেছনে কুয়াশার ভেতর শোনা যাচ্ছিল শত শত পায়ের শব্দ, যেন মৃত আত্মারা ওর পিছু নিচ্ছে। ও দৌড়াচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ পেছনে তাকাতেই দেখলো রিতেশের ছায়া ওর ঠিক পেছনে হাঁটছে। কিন্তু রিতেশ তো হারিয়ে গেছিল। ছায়াটা আসলো কোত্থেকে? ছায়াটা হাসলো, ফেরার রাস্তা কেউ পায় না শুভম। ঠিক তখনই হঠাৎ বজ্রপাতের ঝলকে পাহাড় আলোকিত হলো। ওর সামনে দেখা গেল এক কাঠের সেতু, ভাঙা কিন্তু একমাত্র পথ। শুভম দৌড়ে তাতে উঠল। নিচে 1000 ফুট গভীর খাদ। সেতু কাঁপছে। কুয়াশার ভেতর থেকে সেই নারী আত্মা হাত বাড়িয়ে বলছে, থেমে যাও, নইলে তোমার আত্মাও হারাবে। শুভম চোখ বন্ধ করে লাফ দিল সেতুর অপর পাশে, আর সেই মুহূর্তেই সব আলো নিভে গেল। ভোরে স্থানীয় শেরপারা পাহাড়ে গিয়ে অদ্ভুত দৃশ্য দেখল। বরফের ওপর শুভম অচেতনভাবে পড়ে আছে, শরীর জমে ঠান্ডা। ওকে নিচে নামানো হয়, আর ও জ্ঞান ফিরে বলল কেবল একটাই কথা, আমি বেঁচে গেছি, কিন্তু আমি জানি ওরা এখনো পাহাড়েই আছে। সেই রাতের পর থেকে যে কেউ সান্দাকফুতে পূর্ণিমার রাতে ক্যাম্প করলে শোনে এক দূরবর্তী পদশব্দ, আর কুয়াশার ভেতর এক মৃদু গলা বলে, ফিরে যা, নইলে তুইও থাকবি এখানেই। সান্দাকফুর পাহাড় এখনো দাঁড়িয়ে আছে, ঠিক সেই জায়গাতেই যেখানে শুভম দেখেছিল অদৃশ্য পদচিহ্ন আর শুনেছিল নিজের নাম। প্রতিটা পূর্ণিমার রাতে কুয়াশা নামে, আর তখন নাকি সেই একই ফিসফিসানি ভেসে আসে পাহাড়ের বুক থেকে, ফিরে যা, সময় হয়ে গেছে। তুমি যদি কখনো সান্দাকফু যাও, রাতের বেলায় কুয়াশা নামলে টর্চ নিভিও না, কারণ হয়তো সেই আলোয় কারোর মুখ দেখতে পেলেও পেতে পারো, যে মুখটা এখন আর মানুষের নয়। এই ছিল
আজকের ভয়ঙ্কর বাস্তব গল্প সান্দাকফুর অভিশপ্ত রাত। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দাও, আর তোমার সেই সাহসী বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের চোখে ভয় নেই। আর যদি গল্পটি এখনো শুনে থাকো তাহলে কমেন্টে জানিও গল্পটা কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে।